এর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমাদের নিজস্ব লেখা একটি গল্প প্রকাশিত হবে। সেই অনুযায়ী আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আদিত্য প্রামাণিকের লেখা আত্মার সঙ্গে আত্মীয়তা। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের প্রথম পর্ব নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প আত্মার সঙ্গে আত্মীয়তা। জীবনের কিছু পর্যায়ে এমন ঘটনা ঘটে সেই স্মৃতি আঁকড়িয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আমি অনির্বাণ বিএফএ নিয়ে কলকাতায় যখন ভর্তি হলাম তখনকার ঘটনায় আজ বলবো। গড়বেতা থেকে একটি গ্রামের ছেলে যখন শহরের জাঁকজমকপূর্ণ এলাকায় পড়ে তখন তার মানিয়ে নিতে কিছুদিন সময় তো লাগবেই। দমদমের কাছে একটি মেসে প্রথমে উঠেছিলাম, কিন্তু মেসে একটি দুর্ঘটনার জন্য সবাইকে মেস ছাড়তে হয়। আমরা যারা মেসে ছিলাম সবাই আলাদা হয়ে যায়। অন্য মেস নেবার থেকে একটি স্বয়ংসম্পূর্ণ একটি আলাদা বাড়ি ভাড়ার নেওয়ার কথা মাথায় আসে। ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগেকার। তখন 500 টাকায় ঘর ভাড়া পাওয়া যেত, তাই দমদমের কাছে একটি ঘর ভাড়া পাওয়া গেল, সেটা অনেক খোঁজার পর। বর্তমানে সেটি এখন হনুমান মন্দিরের কাছে রয়েছে। মালিক থাকে না, দুটি ঘর, একটি ড্রয়িং রুম ও রান্না করার জায়গা। হাতে যেন চাঁদ পাওয়া গেল। মালিক ঘর দেখিয়ে বলে গেলেন যে মাসের প্রথমে এসে উনি আবার তদারকি করবেন, খবর নিয়ে যাবেন। জিনিসপত্র গুছিয়ে প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে গেলাম। যাই হোক, প্রথম দিন বেশ ভালোই কাটলো। দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য তৈরি হয়েছি, জাস্ট বের হয়েছি, এমন সময় বাড়ির সামনে আরেকটি বাড়ি রয়েছে। সেই বাড়ির বারান্দায় এক ভদ্র মহিলা একটু আগ্রহের দৃষ্টিতে যেন তাকাচ্ছিল, যেন কিছু বলবার চেষ্টা করছিল। একে তো একা থাকি, তার উপর আবার অচেনা পরস্ত্রী, এমনভাবে তাকানোতে একটু অস্বস্তি বোধ হয়েছিল। এড়িয়ে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তবে এই ঘটনা কিন্তু একদিনেই থেমে থাকলো না। প্রায় প্রত্যেক দিনই উনি ঠিক আমার যাবার সময় বারান্দায় দাঁড়িয়ে থাকেন। সেই সময় অস্বীকার করবার উপায় ছিল না। অনেক কিছু চিন্তা কিন্তু বুকে দোলা দিয়েছিল। এভাবে দিন সাথে কাটলো। সেদিন ছিল মঙ্গলবার। ইউনিভার্সিটির কাজগুলি সেরে ক্যানভাসে মনোযোগ দিয়েছিলাম। আঁকা আমার হবি, প্যাশন সবই বলতে পারেন, আর এই নিয়ে আমার পড়াশোনা। ক্যানভাসে তুলির ছোঁয়া দিতে যাব, ঠিক সেই সময় হলো কি লোডশেডিং। মোমবাতিটা জ্বালিয়ে আলো আঁধারির পরিবেশ করে তুলে চেয়ারে বসতে যাব, হঠাৎ মনে হলো ঘরে কিন্তু আমি একা নেই। চোরের উপদ্রব তো সম্ভব নয়। যেভাবে বাড়ির পরিস্থিতি
কোনো মতেই চোর প্রবেশ করতে পারে না। মোমবাতি নিয়ে চারিদিক দেখলাম, না, কেউ কোথাও নেই। মনের ভুল ভেবে বসতে যাব, আবার সেই একই অনুভূতি। কিছুক্ষণ বাদে মনের ভেতর ভয় মিশ্রিত এক অনুভূতিতে মনে হলো ঘরে যিনি আছেন তিনি কিন্তু পুরুষ নন, কোনো স্ত্রীলোক। কারণ ব্যাঙ্গেলসের আওয়াজ পাওয়া গেল। এইরকম একটা অনুভূতি, যেন ভয়ের সঙ্গে একটা মিশ্রণ, বুককে কাঁপিয়ে দিয়ে গেল। ভয়ের যখন চরম সীমায় বুক ওঠানামা করছে, ঠিক তখনই কেউ যেন ঠিক বলে উঠল, আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন। এক মেয়ের কণ্ঠস্বর, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র দেখতে পেলাম না। মোমবাতি নিয়ে এদিক ওদিক যাই করলাম, কোথাও তার লেশ মাত্র নেই। একবার মনে হলো পাশের বাড়ির মহিলাটিকে, না, এ যে কণ্ঠস্বর প্রায় ৮৮ বর্ষীয় কোনো যুবতী বলতে শুরু করলো, ভয় পাবেন না, আমি এখানেই থাকি। আজ প্রায় ২০ বছর হলো আমি একা এই বাড়িতে চির নিঃসঙ্গ। আপনার পাহাড়ের গায়ে গ্রাম, ওই ছবিটা আমার খুব ভালো লেগেছে। হঠাৎ আমার পিছনে রাখা ছবিটার দিকে নজর পড়ল। হ্যাঁ, এটা তো আমারই আঁকা, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। বসে পড়লাম সোফায়। একটু ধাতস্থ হবার পর প্রশ্ন করলাম, কে আপনি? সে নাই বা জানলেন, ভয় করছে? না, মানে ভয় নয়, তবুও। বুঝেছি, কায়াহীন তো, তাই। কিন্তু ভেবে দেখুন না, আপনারও কেউ নেই, আর আমি একা। বন্ধু হওয়া যায় না? বন্ধু? কিন্তু কেন? কলেজে উঠেছে, মেয়ে বন্ধু নেই? না হয় আর একটা হলো, কিন্তু আমি কেন? তাছাড়া আমি তো আপনাকে চিনি না পর্যন্ত। তাতে কি হয়েছে? আর এখন তো আমি সব কিছুর ঊর্ধ্বে, জানেন, সব কিছু পাওয়া যায়, কিন্তু মনের মতন কাউকে পাওয়া যায় না। ততক্ষণে একটু ধাতস্থ হয়েছি। আমি যেমন অন্ধকারেও অল্প অল্প দেখা যায়, তেমন নিজেকে ধাতস্থ করলাম। আমি বললাম, যদি বন্ধু হতেই হয় তাহলে আপনার সব কিছু জানতে হবে আমাকে। কেন? অজানা থেকে কল্পনায় আমাকে কি কোনোভাবে গড়ে তোলা যায় না নতুন করে? না, কিছু তো বলুন, কেন আপনার এরকম হলো? কোথা থেকে বা এলেন? কে আপনি? বেশ, যদি নাই বলেন তাহলে কিন্তু। আচ্ছা, বেশ বলবো, তবে একটা শর্ত আমারও আছে। আমি কোনোদিন কিন্তু দেখা দেব না। আমি রাজি হলাম, বললাম, বলুন শুনি।
আমি কেতকী, এই বাড়ির ছোট ছেলের ছোট বউ। প্রায় জোর করেই আমার অনিচ্ছায় আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার জীবনেও কেউ একজন ছিল, তা কেউ কোনোদিন জানতেও চায়নি, আর জানলেও মেনে নিত না। তবে তাকে আমি সব কিছু উজাড় করে দিয়েছিলাম। সেও আপনার মতো ছবি আঁকতে পারত, খুব সুন্দর। প্রায় না বলেই মামার বাড়িতে নিয়ে গিয়ে মিথ্যা বলে বিয়ে দিয়ে দিল আমার বাবা। সে জানতই না কত স্মৃতি ছিল আমাদের দুজনের। ও বলাই হয়নি, আমার নিশ্চিন্দপুর গ্রামে বাড়ি ছিল, সেখানেই আমার বেড়ে ওঠা। আমার ভালোবাসা স্কুলের বাগানে, নদীর ধারে ওর কাঁধে মাথা রেখে কত সুখের দিন কাটিয়েছি। যেদিন বিয়ের খবর, বিয়ের কথা বলল, আমি একটু হকচকে গেছিলাম। সময় চেয়ে নিলাম ওর কাছে। আসলে বুঝতে পারিনি কি করব। মনস্থির করলাম পরে যে পরের দিনই তাকে প্রস্তাব দেব, পালিয়ে গিয়ে বিয়ে করার। কারণ এই বিয়ে আমাদের কেউ মেনে নেবে না। বিয়ে করার আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ অসবর্ণ বিবাহ কোনো দিনই আমার পরিবার কোনোভাবেই মেনে নিত না। কিন্তু আর বলা হলো না। বিয়ে হলো, কিন্তু বর আমার ছিল পাশবিক। শরীরটাকে ছাড়া আমার আর কিছুই চাইনি। না বুঝেছে আমাকে। যেদিন মনোকষ্টে ভুগতে ভুগতে অসুস্থ হয়ে পড়লাম, সেদিন আমার প্রয়োজন পড়ালো। সেদিন আমাকে আর সহ্য করতে পারল না। ওকে আটকানোর কেউ ছিল না। একা বাড়িতে কে আটকাবে? না, সরাসরি খুনও করেনি, শুধু প্রয়োজনীয় ওষুধের পাওয়ারটা 3 গুণ বাড়িয়ে দিয়েছিল। আমার হার্ট রেট চরম বেড়ে যেত, তো সেই হার্ট রেট কমানোর জন্য লো ডোজের একটি ওষুধ দেওয়া হয়েছিল, যার পাওয়ার ছিল 12.5%। সেটাকে 50 পাওয়ারে নিয়ে গিয়েছিল। প্রেশার লো হলো, ধীরে ধীরে হৃদস্পন্দন কমতে লাগলো। একদিন ইন্টারনাল শকে মারা গেলাম। এতক্ষণ আমি চুপ করেছিলাম, মনটা ভারাক্রান্ত হয়েছিল। দেখলাম খুব আকাশে আভা, কিন্তু কিছু একটা জিজ্ঞাসা করতে গেলেই দেখলাম সে আর নেই। বুঝলাম অন্ধকারই তার আবির্ভাব। সারাদিন কাটলো, আবার রাত হতেই তার আগমন হলো। সে অবলীলায় মিশে গেল আমার সঙ্গে। আমার পছন্দ অপছন্দ তার সঙ্গে অনেকটাই মিল পেলাম। বেশ ভালোও লাগতে লাগলো। এইভাবে বেশ কয়েকদিন কাটলো। এখন ভয় নয়, যেন সে না আসলে আমার ভালোই লাগতো না। কেন জানি না আসক্ত হয়ে পড়লাম। সে যেমনভাবে বলতো, তার সেই কাটানো মুহূর্তগুলোকে আমার ক্যানভাসে ফুটিয়ে তুলতাম। কেন জানি না তাকে দেখবার আগ্রহ এবার আমার প্রবল হতে লাগলো। ততদিনে প্রায় 6 মাস কেটে গেছে। একদিন বলবো না করে বলেই ফেললাম মনের কথা। সে স্পষ্ট করে জানিয়ে দিল যে সেটা সম্ভব নয়। তবু আমি জোর করলাম, কিন্তু তাতেও রাজি হলো না। এইভাবে আরও কিছুদিন কাটলো। আর আমার তর সইছিল না, পারছিলাম না। একদিন গ্রীষ্মের দুপুরে নিজেকে মনস্থির করলাম, যাই হোক তার চেহারা আমাকে দেখতেই হবে। সে কেমন দেখতে, যেমন চাতক পাখি তৃষ্ণায় মরে যায়, সেরকম আমার অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু একদিন
এলো সেই চরম মুহূর্ত। সে একটা শর্তেই রাজি হলো। সে রাজি হলো এই শর্তে যে সে আর কোনো দিন ফিরে আসবে না যদি তার চেহারা আমার সামনে ফুটে ওঠে। আমি জ্ঞান শূন্য হয়েই তার কথায় রাজি হয়ে গেলাম। সে আমাকে ক্যানভাসের সামনে বসতে বলল। আমি বসলাম। দেখলাম আমার হাত আমার নিয়ন্ত্রণে নেই। আপনি পেন্সিল তুলির কাজ করছে, যেন অন্য কেউ আমার হাত নিয়ে খেলা করছে। আমার হাত ধরে এলো। মনে কেমন একটা বেদনা অনুভব করলাম। চোখের জলে ভিজে গেল গোটা মুখ, বুঝে এলো চোখ দুটো। অতঃপর একসময় হাত থামলো। দেখলাম সাদা ওড়না গায়ে এক অপূর্ব মেয়ের ছবি। কেন জানি না মনে হলো এই ছবি আমার বড্ড চেনা। তাকে আমি চিনি, আমার সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। চিৎকার করে তার স্বরে ডাকলাম, কিন্তু কে কোথায়? সে কথা রেখেছে, সে আর আসেনি, সে চলে গেছে। আমি কি হারালাম এতক্ষণে আমি বুঝতে পারলাম। সারা রাত অনুশোচনায় কান্নায় ঘুরে বেড়াতে লাগলাম। যখন সকাল হলো দেখলাম আমার কাঁধে একজনের হাত, বাড়িওয়ালা। তিনি বললেন যে তিনি অনুতপ্ত, এমন বাড়িতে তাকে ভাড়া দেওয়া উচিত হয়নি। আমি ওনাকে সব কিছু খুলে বললাম, এও জানালাম যে আমি এখানেই থাকতে চাই। তিনি নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। দিন দুয়েক বাড়ি থেকে বের হলাম না। তারপর একদিন ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছি, দেখি এক মহিলার কণ্ঠস্বর। ঘুরে দেখি সেই মহিলা আমাকে ডাকছেন। আমি ইতস্তত করলেও গেলাম তার কাছে। গ্রিলের ভেতর থেকে তিনি বললেন যে আমি যে একা থাকি, কিছু বুঝতে পারি কিনা কারোর উপস্থিতি, এসব। আমি বুঝলাম তিনি কেতকীর কথা বলছেন, কিন্তু উনি জানলেন কি করে? আমি প্রশ্ন করতে যাব, সেই মুহূর্তে উনি বললেন যে ওই বাড়িটাতে ওনারাই আগে থাকতেন। কেতকী তাকে দেখা দিত, সব কিছুই বলেছিল। শুধু একটাই কথা এসে বলতো, তার ভালোবাসা একদিন তাকে উদ্ধার করবে, মুক্তি দেবে, ভুলে যাবে তাকেই। সেদিনই তার মুক্তি হবে চিরতরে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনাকে কেন? ভদ্রমহিলা বলেছিলেন যে উনি কেতকীর স্বামীর দ্বিতীয় পক্ষের ছেলের স্ত্রী। তারও একই অবস্থা হচ্ছে। তাকেও একদিন শেষ হয়ে যেতে হবে। আমার কাছে হাত জোর করে অনুরোধ করলো যে কোনো উপায়ে যেন তাকে এই বন্দি দশা থেকে মুক্তি দেয়। সে না পারে বাইরে বেরোতে, না কারোর সঙ্গে কথা বলতে পারে। কারণ এই বাড়ির সামনে, এই বাড়িটাতে আগে কেউ ভাড়া থাকতো না। যতজন বাড়ি ভাড়া এসেছে ততজনই চলে গেছে। একমাত্র আমি এতদিন টিকে গেলাম। আমি কোনো কথার উত্তর না দিয়েই বাড়ি ঢুকলাম। মাথা আমার কাজ করছে না। হঠাৎ কি যেন মনে হলো আমার। কেতকীর সঙ্গে বসে আঁকা ছবিগুলোকে পর পর সাজালাম। যখন এঁকেছিলাম তখন এত কিছু ভাবিনি। ছবিগুলো যতই সাজাই তত অবাক হয়ে যায়। এ কোনো ছবি নয়, যেন কোনো ঘটনার সাক্ষী, কোনো ঘটনার পর পর সাজানো এত দিন যেন স্ট্রিম অফ কনসিয়াসনেসের অবস্থায় ছিল। যত দেখি তত আমাকে অচেনা লাগতে লাগলো। আমি হারিয়ে যেতে লাগলাম। আমি যেন অনির্বাণ নই। আমি আর নিশ্চিন্তপুরের যেন একাত্ম হয়ে যেতে লাগলাম। ছবিগুলো চোখের সামনে ভাসতে লাগলো,
কেন এমন হচ্ছিল বুঝতেও পারছিলাম না। হয়তো এত ভেবেছি তাই হয়তো মাথায় এগুলো ঘুরছে। হঠাৎ মাথায় একটা নাম ঘুরপাক খেতে লাগলো, অভিজিৎ। কে এই অভিজিৎ? কেন এই নাম মাথায় আসতে লাগলো? কেতকী তো এই নাম বলেনি। না, তাহলে কেন এই নাম? এত চাপ আমার মাথায় নিতে পারলো না, জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন মাথা অনেক পরিষ্কার, কিন্তু নামটা তখনও মুছে যায়নি। আমি ছুটে গেলাম, দেখি ভদ্রমহিলা তখনও দাঁড়িয়ে। তিনি বললেন যে তিনি জানতেন আমি ফিরে আসব। আরও বললেন যদি তাকে মুক্তি দিতে পারি তাহলে সব প্রশ্নের উত্তর তিনি দেবেন। আমার কিছু করার ছিল না, আমার প্রশ্নের উত্তরের জন্য এটা করতে হতো। তাছাড়া এক পশুর হাত থেকে তো ওনাকে আমি রেহাই করছি। এই মর্মে আমি গ্রিলের তালা ভাঙলাম। বাড়িতে তখন কেউ ছিল না, অন্ধকার হয়ে এসেছিল প্রায়। ফলে এই সুযোগ সম্মানের খাতির না করেই ওনাকে এক কাপড়ে বের করে নিয়ে এলাম। দিক শূন্য হয়ে কোথায় যে যেতে লাগলাম বুঝতে পারিনি। ক্রমে বাসে চাপলাম। জানি না কোন সত্যের উন্মোচন হবে। যখন বাস থামলো তখন উনি আমার হাত ধরে নিয়ে গেলেন সেই গ্রামে। রাস্তা যত পার হচ্ছে তত আমার সব পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরনো মন্দির, নদীর ঘাট, স্কুল। একসময় এক বাড়ির সামনে এনে দাঁড়ালো আমাকে। জিজ্ঞাসা করলো চিনতে পারি কিনা। তার কথা থামিয়ে বললাম এটা আমারই বাড়ি, যার অস্তিত্ব এখন ভগ্ন, পুরো বাড়ির রূপ নিয়েছে। এ তো আমারই বাড়ি, খুব চেনা। আমি ঘরে ঢুকলাম না, আবার চলতে লাগলাম। সেও আমার পিছন পিছন এলো। এবার ওর বাড়ির সামনে এসে দাঁড়ালো। সবাই অবাক। ওর প্রতি অত্যাচার থেকে শুরু করে সব কিছু শুনলো। সবাই আক্রোশে ফেটে পড়লো। এমন অবস্থায় ওরা আমাকে দেখলো। আমার কথা জিজ্ঞাসা করতেই কেতকীর কথা ভদ্রমহিলা বলল। তারা অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকতে লাগলো। বাড়ির ভেতরে নিয়ে গেল ওরা। দেখি কেতকীর ছবি। বুঝলাম এটাই কেতকীর বাড়ি। আর ভদ্রমহিলা আর কেউ নয়, কেতকীরই কোনো আপনজন। একটা ছবি দেখতে পেলাম দেওয়ালে টাঙানো। ছবিটা তুললাম। আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল ছবি ফ্রেমের কাছে পড়তে লাগলো। একটাই কথা মনে আসতে লাগলো, না পেলাম গত জন্মে, না এ জন্মে, তবে কি পরজন্মে তোমারই হব। শেষ হলো আত্মার সঙ্গে আত্মীয়তা। লেখক শ্রী আদিত্য প্রামাণিক। ধন্যবাদ।